আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভেতরের চোখ। অফিসের কাজে বোম্বে গিয়েছিলাম, ভাবলাম চট করে একবার গোয়া দেখে আসি। হাতে 3 দিন সময় আছে। পাঞ্জিমে একদিন কাটাবার পর চলে গেলাম কালাংসুটের সমুদ্র তীর দেখতে। তখন বিকেল শেষ হয়ে এসেছে, চতুর্দিকে অপরূপ নরম আলো, দূরে সমুদ্রে সূর্য অস্ত যাচ্ছে। দৃশ্যের সৌন্দর্য এখানে একটা বিশাল মহিমা বিস্তার করেছে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। এখানে বেশ ভিড়, হিপিদের একটা বড় দল আছে। তাছাড়া এখন ভ্রমণকারীদের মাস। ভ্রমণকারীদের মধ্যে বাঙালির সংখ্যা যথেষ্ট বেশি। প্রায় বিচের ওপরেই একটা ছোট্ট রেস্তোরাঁ, সেখানে বসবার জায়গা নেই। বালির উপরে হুটোপুটি করছে অনেকেই। কেউ কেউ জলে যাচ্ছে, কেউ কেউ এগিয়ে যাচ্ছে জলের দিকে। জলটা বেশ খানিকটা দূরে। একটি নারী ও একটি পুরুষ পাশাপাশি জলের দিকে এগিয়ে যাচ্ছে দেখলাম। আমি শুধু দেখতে পাচ্ছি তাদের পিঠের দিক। সূর্যাস্তের দিক এগোচ্ছে বলে বিপরীত দিক থেকে আসা আলোয় তাদের শরীর দুটো যেন কালো রেখায় আঁকা। হাওয়ায় উঠছে মেয়েটির আঁচল, ছেলেটির হাতে সিগারেট, মন্থর তাদের চলার ভঙ্গি। হঠাৎ বুকের মধ্যে একটা ধাক্কা লাগলো। মনে হলো মেয়েটি হেঁটে যাওয়ার ভঙ্গি আমার খুব পরিচিত। আর একবার তাকিয়ে আমি নিশ্চিন্ত হলাম। রূপাকে আমি এতদিন ধরে এতভাবে দেখেছি যে আমার ভুল হওয়ার কথাই নয়। শুধুমাত্র পেছন দিকটা দেখে, তাও প্রায় 100 গজ দূর থেকে, এবং গোধূলিকালীন ম্লান আলোয় কোনো মেয়েকে চিনতে পারার কথা নয়। কিন্তু আমার মনে কোনো দ্বিধাই নেই। আমি অপেক্ষা করলাম না, পিছন ফিরে হাঁটতে শুরু করলাম। রূপা জলের ধার থেকে এক্ষুনি ফিরে আসবে, আজ যেন আমাকে দেখতে না পায়। আমার অভিমান বড়ই তীব্র। তাছাড়া রূপা হয়তো ভেবে বুঝতে পারে ও ওখানে ওর স্বামীর সঙ্গে বেড়াতে আসবে জেনেই আমি এসেছি। মেয়েদের মন বড় বিচিত্র। আমি এখনও রূপার জন্য কাতর হয়ে আছি কিংবা ওদের সুখে বিঘ্ন ঘটাতে এসেছি, এরকম ভেবে বসাও বিচিত্র নয়। আমার ট্যাক্সি অপেক্ষা করছিল। ফিরে এসে বললাম, চলো। আমার কথা শুনে ট্যাক্সিওয়ালা অবাক। মাত্র 15 মিনিটের জন্য কেউ এত টাকা খরচ করে ট্যাক্সি ভাড়া করে এই বেলাভূমি দেখতে আসে না। কিন্তু প্রকৃতি আমার জন্য বিস্বাদ হয়ে গেছে। পাঞ্জিমে ফিরে ঠিক করলাম পরের দিন ভোরের বাস ধরেই ফিরে যাব বম্বে। রূপাও নিশ্চয়ই পাঞ্জিমে আসবে। তখন আমার সঙ্গে দেখা হোক, আমি চাই না। একবার শুধু মনে হয়েছিল, যদি রূপা না হয়। আমার দিকে পিছন ফিরে থাকা একটি নারী মূর্তি, উড়ন্ত শাড়ির আঁচল, শুধু এইটুকুই দেখেছি। পরক্ষণেই মনে হলো ওই মেয়েটা রূপা ছাড়া আর কেউ নয়। আমি নিজের সঙ্গে নিজে একটা বাজি ধরে ফেললাম এবং ফিরে গেলাম পরদিন ভোরে। রূপার সঙ্গে দ্বিতীয়বার আমার দেখা হলো কলকাতার রবীন্দ্র সদনে। দেখা মানে এবারও এক পক্ষের ব্যাপার, অর্থাৎ আমি শুধু দেখেছি, রূপা দেখেনি। একটা বিখ্যাত নাটক দেখতে এসেছিলাম। টিকিট হাতে নিয়ে রবীন্দ্র সদনের কাচের দরজাগুলোর সামনে এসে সবেমাত্র দাঁড়িয়েছি। দেখলাম ভেতরের লবিতে আরও 2-3 জন নারী পুরুষের সঙ্গে দাঁড়িয়ে আছে রূপা। এবারও আমার দিকে পেছন ফেরা, নূতন ডিজাইনের খোপা, একটা ময়ূরকণ্ঠী রঙের সিল্কের শাড়ি পরেছে, হাতে একটা অনুষ্ঠানপত্র, তবে গল্পে মেতে আছে খুব। এবারও আমি দাঁড়িয়ে পড়লাম। আজ চিনতে ভুল হবার কোনো প্রশ্নই নেই। বিয়ের পর সামান্য একটু শারীরিক পরিবর্তন হয়েছে, কিন্তু আগের মতন
ছিপছিপে ভাবটা আছে। তবু ওর হাতের একটা আঙুল শুধু দেখলেও বোধহয় আমি চিনতে পারবো। মনে মনে ভাবলাম, এখন যদি ঢুকি, রূপার সামনাসামনি হওয়ার সম্ভাবনা খুব বেশি। ঠিক করলাম একটু পরে ঢোকা যাবে, এখন গিয়ে দরকার নেই। সিঁড়ি দিয়ে নেমে এলাম ময়দানের দিকে। একটা সিগারেট ধরিয়ে হাঁটতে লাগলাম। খানিক বাদে ঘড়ি দেখে বুঝলাম এতক্ষণে নাটক আরম্ভ হয়ে গেছে। এখন সকলেই ভেতরে ঢুকে গেছে, এখন যাওয়া যেতেই পারে। তবুও আমার যেন যেতেই ইচ্ছে করলো না। মনে মনে একটা যুক্তি খাড়া করলাম। নাটক শুরু হবার পরে ভেতরে ঢোকা অভদ্রতা, অন্য দর্শকদের ব্যাঘাত হয়। আসলে একই হল ঘরের মধ্যে এক ছাদের নিচে যেখানকার হাওয়ায় রূপার নিঃশ্বাসের সঙ্গে আমার নিঃশ্বাস মিলবে, আমি থাকতে চাইছিলাম না। আমার জীবনে রূপা নামে কেউ নেই। অনেকক্ষণ একলা একলা ঘুরলাম ময়দানের অন্ধকারে। তারপর হঠাৎ এক সময় আমি ভাবলাম, আমার কি মন খারাপ? আমি একা অন্ধকারে ঘুরছি কেন? কথাটা ভেবে আমার নিজেরই হাসি পেল। 2.5 বছর আগে বিয়ে হয়ে গেছে রূপার। এখনও সেই জন্য মন খারাপ করে ঘুরে বেড়াবার মতো নরম প্রেমিক তো আমি নই। এমনকি এই জন্য একটা থিয়েটারের টিকিট নষ্ট করার কোনো মানে হয়? অথচ রূপাকে দেখলেই আমার মনে একটা দুরন্ত অভিমান বোধ জেগে ওঠে, যুক্তিহীন সেই অভিমান। রূপার বিয়ের আগে আমি তো জোর করে কিছু বলিনি। রূপাকে শুধু বলেছিলাম আরও কিছুদিন অপেক্ষা করতে। রূপা আমার জন্য অপেক্ষা করতে পারেনি। আমি তো জানি ওর অনেক অসুবিধে ছিল। যাই হোক, সেসব এখন চুকে বুকে গেছে। মনে মনে ভাবলাম, কলকাতা শহরটা খুব ছোট, কোথাও না কোথাও দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবেই। আমাকে অবশ্য চাকরির জন্য প্রায় কলকাতার বাইরে থাকতে হয়। শুনেছি রূপার স্বামীরও বদলির চাকরি। কিছুদিন পরেই রূপাকে আর একবার দেখলাম। এইবার রূপা হয়তো আমাকে দেখেছে, তাও 2-1 পলকের জন্য মাত্র। আমার এক বন্ধুকে ট্রেনে তুলে দিতে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। প্ল্যাটফর্মে প্রচুর ভিড়, কিন্তু ব্যস্ততার কিছু ছিল না আমাদের। সিট রিজার্ভই ছিল। আমি আর অসিত পাশাপাশি হাঁটছিলাম। অসিতের সঙ্গে ছোট সুটকেস, সুতরাং কুলি নেওয়ার দরকার পড়েনি। হঠাৎ একটি কামরার জানলার দিকে চোখ পড়ল। রূপা বসে আছে। জানলার ঠিক পাশটিতেই একেবারে চোখাচোখি হয়ে গেল। চোখের পলক পড়তে বোধ হয় একটু দেরি হয়েছিল, কিন্তু আমি থামিনি, এগিয়ে গেলাম। রূপা কি আমাকে চিনতে পেরেছে? যদি অন্যমনস্ক থাকে তাহলে লক্ষ্য না করতেও পারে। নিজেকেই নিজে প্রশ্ন করলাম, রূপার দিকে আমার চোখ গেল কেন? অসিতের সঙ্গে কথা বলায় তো ব্যস্ত ছিলাম, কোনো দিকে তো খেয়ালে তাকাইনি। অবশ্য মেয়েদের দিকে চোখ আপনিই চলে যায়, কিন্তু রেলের এতগুলো কামরায় আর কোনো জানলার পাশে তো মেয়ে থাকা সত্ত্বেও আমার চোখ যায়নি। অসিত জিজ্ঞেস করলো, মেয়েটিকে চেনা চেনা লাগলো মনে হলো না? আমি কথা ঘোরাবার জন্য বললাম, কে? ওই সামনের লম্বা মতো মেয়েটি? অসিত বলল, না, ওই যে জানলায় যাকে দেখলাম। অসিতের সংরক্ষিত আসন সহজেই খুঁজে পাওয়া গেল। আমরা দুজনে কামরায় উঠে বসলাম। ট্রেন ছাড়তে এখনও 15 মিনিট দেরি। কিছুক্ষণ গল্প করার পর আমি লক্ষ্য করলাম প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছে রূপা, হাতে একটা জলের ফ্লাক্স, চোখে কিছু খোঁজার চেষ্টা। কি আর খুঁজবে, জলের কল নিশ্চয়ই। একটু পরে যখন ট্রেন ছাড়ল, আমি প্ল্যাটফর্মে নেমে দাঁড়ালাম। ট্রেনটা চলতে লাগলো আমার সামনে দিয়ে। অসিতের উদ্দেশ্যে আমি রুমাল ওড়ালাম। ভাবলাম রূপার দিকে চোখ তো পড়বেই, কিন্তু সঠিক সময়ে আমি চোখ ফিরিয়ে নিলাম এবং রুমালটা পকেটে পুরে ফেললাম। ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে যাবার পর আমার মনে হলো
আমি এবার সত্যিই রূপাকে আমার জীবন থেকে বিদায় দিলাম। এরপর কেটে গেল আরও বছর তিনেক। রূপার সঙ্গে দেখা হয়নি। সময়ে অনেক কিছু ম্লান হয়ে যায়, কত গাছের পাতা ঝরে যায়, এই চোখে পুরনো হয়ে যায় পৃথিবী। অনেক গুরুতর মান অভিমানও সামান্য হয়ে যায়। অফিসের কাজেই গিয়েছিলাম দিল্লিতে, উঠেছি হোটেলে। সারাদিন বহু অকিঞ্চিৎকর লোকের সঙ্গে দেখা করার কাজ। কারণ অকারণ সব জায়গায় ভদ্রতার হাসি দিতে হয়। চোয়ালে ব্যথা ধরে গেছে। পরদিন খুব ভোরে উঠে হোটেলের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি কি যেন একটা পুজোর প্যান্ডেল সেখানে। এর মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ভিড় হয়েছে প্রচুর নারী পুরুষের। দুম করে মনে পড়ে গেল, ওফো, আজ তো সরস্বতী পুজো। আমার খেয়ালই ছিল না। খুব ছোটবেলায় আমি সরস্বতী পুজোর অঞ্জলি দিতাম। সেই ছোটবেলায় যখন নিজেরাই পুজো করতাম, তখন তো আমরা এটা মেনে চলতাম খুব। ছেলেবেলার অনেক কিছুই আর নেই, শুধু এই অভ্যেসটা রয়ে গেছে। চা খেলাম না, ভাবলাম এত কাছে পুজো, তখন অঞ্জলিটা দিয়েই না হয় চা খাবো। সরস্বতীর সঙ্গে এখন আর কোনো সম্পর্কই নেই। খবরের কাগজ আর ইংরেজি গোয়েন্দা কাহিনী ছাড়া কিছুই পড়ি না। তবু পুরনো অভ্যাসটা খোঁচা মারতে লাগলো। ধুতি তো সঙ্গে নেই, প্যান্ট শার্ট পরেই চলে গেলাম পুজোর প্যান্ডেলে। এখানে কাউকেই চিনি না, তবু বাঙালিদের ব্যাপার নিজেকে খুব একটা বহিরাগতও মনে হলো না। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছিলাম। পাশ থেকে একটা সুগন্ধ পেলাম, ফুলের নয়, কারুর চুলের অনেক কালের চেনা গন্ধ। লাল পেড়ে গরদের শাড়ি পরে দাঁড়িয়ে আছে রূপা। হাতের ফুলগুলি ছুঁড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? হঠাৎ করেই পুরনো অভিমান সব মরে গেল। আমি হাসি মুখে বললাম, ভালো, তুমি কেমন? রূপা বলল, তুমি নিশ্চয়ই চা খাওনি? তুমি তো অঞ্জলি দেওয়ার আগে চা খেতে না। আমার সব মনে আছে। রূপা বলল, আমার বাড়ি খুব কাছে, আসবে? এর আগে রূপাকে দেখলেই এড়িয়ে চলে গেছি। আজ এই সকালবেলার প্রসন্ন আলোয় আমার বাল্যকালের বান্ধবীকে দেখে মনের মধ্যে কোনো রাগ দুঃখ অনুভবই করলাম না। মনে হলো এই রোদ, হাওয়া ও শিশুদের কলরবের মতন সব কিছুই স্বাভাবিক। পুজোর প্যান্ডেল থেকে বেরিয়ে এলাম দুজনে। জিজ্ঞেস করলাম, তোমার স্বামী আসেননি? রূপা বললে, এখনো ঘুমই ভাঙেনি তার। কয়েক পা নিঃশব্দে চলার পর কিছু একটা বলার জন্য আমিই বললাম, কতদিন পর দেখা, প্রায় 6 বছর তো হবেই, কি বলো? রূপা বলল, কেন? এর আগেও তো আরও দেখা হয়েছে। রূপার চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে আমি অবাক হবার ভান করে বললাম, কোথায়? রূপা হাসল, বলল, কেন, আমার বিয়ের কয়েক মাস পরেই গোয়ার কালাংশুর বিচে, তুমি ছিলে না? চমকে উঠলাম। শুধুমাত্র পেছন দিক থেকে দেখে আমি একটা মেয়েকে রূপা কিনা একটু দ্বিধা করছিলাম। আর রূপা আমাকে কখন দেখল? রূপা বলল, জানো, আমি ফিরে এসে তোমাকে খুঁজেই পেলাম না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তোমার জন্য। আমি বললাম, আমার হাতে বেশি সময় ছিল না, আমার ট্যাক্সি দাঁড়িয়েছিল। রূপা বললে, আমি ভেবেছিলাম পাঞ্জিমে ফিরে এসে অন্তত দেখা হবে। ছোট জায়গা, তোমাকে কয়েকটা কথা বলার ছিল। আমি বললাম, আরে আমি তো পরদিন ভোরেই। কিন্তু কথাটা রূপা শেষ করতেই দিল না। সে বললে, তারপর রবীন্দ্র সদনে তুমি গেট দিয়ে ঢুকছিলে। আমি বললাম, সেদিন তুমি আমাকে দেখতে পেয়েছিলে? রূপা বলল, কেন পাবো না? তুমি অন্যদিকে ফিরেছিলে। মেয়েদের ভেতরে একটা আলাদা চোখ থাকে, জানো না? সেই চোখ দিয়ে দেখেছিলাম। তুমি গেট ঠেলে ঢুকতে গিয়েও ঢুকলে না। আমি ভাবলাম কিছু একটা বোধহয় ফেলে এসেছো। আমি তোমার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। নাটক শুরু হয়ে গেল, তবুও ভেতরে ঢুকিনি। কিন্তু তুমি এলে না। কোনো মিথ্যে অজুহাত দিতে ইচ্ছে করলো না আমার। তাই কথাটা শুনে
চুপ করে রইলাম। রূপা আবার বলল, তারপর একদিন হাওড়া স্টেশনে আমি জানলার ধারে বসেছিলাম। সেদিন বোধহয় তুমি আমাকে দেখতে পাওনি, তাই না? মৃদু গলায় বললাম, পেয়েছিলাম। আদুরে গলায় রূপা বলে উঠল, তবু তুমি আমার সঙ্গে কথা বললে না কেন? চেনা কারুর সঙ্গে দেখা হলে বুঝি চোখ ফিরিয়ে চলে যেতে হয়? আমি বললাম, না না, ঠিক তা নয়। তারপর আমি প্ল্যাটফর্মে নেমে তোমাকে কত খুঁজলাম, গাড়ি ছাড়ার আগে পর্যন্ত দাঁড়িয়েছিলাম। আমি বললাম, কেন দাঁড়িয়েছিলে রূপা? আমি তো প্রত্যেকবার ভেবেছি তুমি আমাকে কোনোবারই দেখতে পাওনি, তাই আমি একটু সরে এসেছিলাম। রূপা খুব নরমভাবে বলল, কেন এরকম ভাবলে? আমি তোমায় না দেখতে পারি? আমি রূপার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালাম। সত্যি আজ কোনো রাগ আর অভিমান নেই। রূপা আজ এই সকালবেলাটার মতনই সুন্দর। আজকের সকাল যেন শুধু আজকেরই সকাল। রূপা আবার বলে উঠল, তুমি এক সময় আমাকে অপেক্ষা করতে বলেছিলে, আমি তখন পারিনি। তারপর তোমাকে যখনই দেখেছি, গোয়ার সমুদ্রের ধারে, রবীন্দ্র সদনে, হাওড়া স্টেশনে, আমি তোমার জন্য অপেক্ষা করে থেকেছি, তোমাকে মাত্র একটা কথা বলার জন্য, কিন্তু তুমি আসোনি। আমি বললাম, আজ আর সে কথা বলার দরকার নেই, আমি সব বুঝতে পেরে গেছি। রূপা বিস্ময় ভরা গলায় বলল, সত্যিই বুঝতে পেরেছ? আমি বললাম, না হলে মনটা এমন পরিষ্কার লাগছে কেন? জনবিরল রাস্তার বিরাট আকাশের নিচে নরম রৌদ্রে রূপার পাশে দাঁড়িয়ে থেকে আমার মনে হলো, এই নারী আর আমার নয়, কিন্তু আমি কিছুই হারাইনি, সবই থেকে গেছে। অভিমান আমাকে রিক্ত করে দিয়েছিল, কিন্তু এখন আমি অনুভব করতে পারি, আবার কখনো সমুদ্রবেলায় সূর্যাস্তের মুখোমুখি এই নারীকে হেঁটে যেতে না দেখলেও সেই দৃশ্য শাশ্বত হয়ে থাকবে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।